আসসালামু আলাইকুম। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার, চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের ক্লাস নাম্বার 18। আজকে আমি যে অঙ্কটার সমাধান বোঝাবো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে গত বছরের পরীক্ষায় আসছিল। এক কথায় বলতে পারো অ্যাকাউন্টিং ইকুয়েশনের সবচেয়ে কঠিন অঙ্ক এটা। কিন্তু কোনো শিক্ষার্থী যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখেন, ইনশাআল্লাহ বলতে বাধ্য হবেন যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সবচেয়ে সহজ অঙ্ক এটা। এমনিতে কঠিন, কিন্তু আমার ক্লাস দেখার পরে বলতে বাধ্য হবেন সবচেয়ে সহজ অঙ্ক এটা। তো বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। তবে যদিও এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, আমি কিন্তু বিবিএ বিবিএস সকল ডিপার্টমেন্টের জন্য ক্লাসগুলো নিচ্ছি। যেমন ধরো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তারপর মার্কেটিং ডিপার্টমেন্ট এবং বিবিএস এর জন্য। পেইড কোর্সে যেভাবে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো সাজানো আছে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখে নেবেন। তুমি বিবিএ যেই ডিপার্টমেন্টেরই হও না কেন, এই সবগুলো অঙ্ক কিন্তু তোমাদের আছে। উপরে ট্রানজ্যাকশন দেওয়ার পরে বলা হয়েছে, শো দি ইফেক্টস অফ দ্য এবভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তো এরকম প্রশ্ন করলে আমরা টেবুলার অ্যানালাইসিস বা বিবরণীচক তৈরি করে থাকি, ওইটাই করব। প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণটা প্রমাণ করার জন্য বলা হয়েছে। আচ্ছা, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। তবে আজকের ক্লাস দেখার আগে শর্ত হলো, এর আগে যতটা ক্লাস আমাদের পেইড কোর্সে দেওয়া আছে, একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত ধারাবাহিক 1 সেকেন্ডও না টেনে ক্লাসগুলো দেখে আসতে হবে। অ্যাকাউন্টিং ইকুয়েশনের মূল যে বেসিক বিষয়টা আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে, পুনরায় যদি আমি আলোচনা করি তাহলে সময় নষ্ট হবে। এটা বিরক্তিরও কারণ। ওই বেসিকে আমি আর আলোচনা ওই বেসিকটা আর বোঝাচ্ছি না। তবে আজকের অঙ্কটা বোঝার জন্য যা জানা প্রয়োজন সেটা থেকে আমি আলোচনা শুরু করছি। রামু কোম্পানি কমপ্লিটেড দি ফলোয়িং ট্রানজেকশন ইন জুন 2020। জুনের 1 তারিখে বলা হয়েছে, দি ওনার রামু সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট 4 টাকা 2,50,000 অ্যান্ড বট ইন এজ ক্যাপিটাল অফ টাকা 2 লক্ষ। রামু নিজে তার ব্যক্তিগত বিনিয়োগ, পার্সোনাল ইনভেস্টমেন্ট মানে ব্যক্তিগত বিনিয়োগ, 2,50,000 টাকায় বিক্রি করেছেন। বিক্রি করে 2 লক্ষ টাকা মূলধন বাবদ নিয়ে এসেছেন। এখন আমার কথা হলো, ওনার ব্যক্তিগত যদি কোনো বিনিয়োগ থাকে আর উনি যদি সেটা 1 কোটি টাকায় বিক্রি করেন, আমার কি এটা দেখার বিষয় আছে? আমার প্রয়োজন হলো ব্যবসায়ের হিসাবটা রাখা। যেহেতু 2,50,000 টাকায় বিক্রি করে 2 লক্ষ টাকা উনি ব্যবসায় নিয়ে আসছেন, তখন আমি ধরে নিতে পারি যে উনি 2 লক্ষ টাকা মূলধন নিয়ে, ক্যাপিটাল নিয়ে ব্যবসাটা শুরু করেছেন। তখন আর 2,50,000 এটা আমার দেখার কোনো বিষয় না। ওনার পার্সোনাল ইনভেস্টমেন্ট যদি উনি 1 কোটি টাকায় বিক্রি করেন, এটা আমার দেখার কোনো বিষয় না। কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন এটা আমার দেখার বিষয়। তাহলে 2 লক্ষ টাকা। আমি আরও ব্যাখ্যা পরে করবো, আর অনেক কিছু বোঝার আছে আসলে অঙ্কটার মধ্যে। একটু ধীরে ধীরে আলোচনা করি। আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। 5 নম্বর, 5 তারিখ, পেইড হাউস রেন্ট ফর 2 মান্থ টাকা 20,000। বাড়ি ভাড়া পরিশোধ 20,000 টাকা 2 মাসের জন্য। যদি জুনের 5 তারিখে 2 মাসের বাড়ি ভাড়া পরিশোধ করেন, সেই ক্ষেত্রে উনি জুন মাসেরও ভাড়া দিয়েছেন, জুলাই মাসেরও ভাড়া দিয়েছেন, কারণ 2 মাসের বাড়ি ভাড়া দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত জুন মাসটা কিন্তু শেষ হয়ে নাই, 5 তারিখেই দিয়ে দিছেন। তার মানে উনি ব্যয়টা অগ্রিম দিয়ে দিছেন, এটা অগ্রিম ব্যয়। বাড়ি ভাড়া দেওয়ার কারণে নগদ চলে গেছে, অবশ্যই তোমরা ক্যাশ ক্রেডিট করবে, এখানে কোনো সন্দেহের কারণ নাই। কিন্তু এই নগদ যে চলে গেছে কিসের মাধ্যমে? অগ্রিম ভাড়ার মাধ্যমে। সুতরাং প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ওই জাবেদা দেখিলেই কিন্তু এটা রূপান্তর হবে। 8 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ক্যাশ টাকা 65,000। যে পণ্য ক্রয় করা হয়েছে 65,000 টাকা দিয়ে। কোনো অঙ্কের মধ্যে যদি মার্চেন্ডাইজ দেওয়া থাকে, তখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অঙ্কটার সমাধান করতে হয়। অর্থাৎ পণ্যের হিসাব এমনভাবে রাখতে হবে
সম্পদের মধ্যে ইনভেন্টরি বা মজুত পণ্য নামে আলাদা করে একটা সম্পদের গড় রাখতে হয়। এটা হলো প্রথম পয়েন্ট, এই অঙ্কটার প্রথম পয়েন্ট। আমার ক্লাস চলাকালীন সময়ে, মানে আগের ক্লাস চলাকালীন সময়ে আমি তো আরও অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি বিভিন্ন ক্লাসে। তো শিক্ষার্থীরা আমাকে এই প্রশ্নটা পিক পাঠিয়ে বলতেছেন যে এটা আসলে কিভাবে হলো, আমরা সঠিক বুঝতে পারছি না। ওইটা বোঝার জন্যই আসলে আজকে আমি আরও অনেক কিছু ব্যাখ্যা করব, আরও অনেক কিছু বোঝানোর আছে। তাহলে প্রথম পয়েন্ট এখানে মার্চেন্ডাইজ থাকার কারণে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। মার্চেন্ডাইজ থাকার কারণে আমরা ইনভেন্টরি নামে আরও একটা সম্পদ আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ অথবা টেবুলার অ্যানালাইসিস ছকের মধ্যে অন্তর্ভুক্ত করব। তো পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ক্যাশ টাকা 65,000। পণ্য যদি ক্রয় করা হয় নগদে, নগদ চলে যাবে অবশ্যই ক্যাশ ডেবিট। তবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এখানে আরেকটা কথা বলতে হচ্ছে, না বললেই নয়, যদিও পরবর্তী চ্যাপ্টারগুলোতে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এইটার মধ্যে যদি এখন পার্থক্যটা না বোঝাই তাহলে অনেকের প্রবলেম হবে, ওইটাও বোঝানোর প্রয়োজন আছে। তাহলে আমি আলোচনাটা একবার করেই দিই, একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। তাহলে একটু লক্ষ্য করো, জাবেদা দাখিলা দুইভাবে লিপিবদ্ধ করা হয়। তো জার্নাল এন্ট্রিজ, একটা হচ্ছে পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম বাংলা অর্থ হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে নিত্য মজুত পদ্ধতি। আজকে যে অঙ্কটার সমাধান বোঝাবো এটা কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা নিত্য মজুত পদ্ধতির অন্তর্ভুক্ত। এই দুইটার সাথে আমি আরও পরিচিত করিয়ে দিই। এই মুহূর্তে আমি তোমাকে প্রশ্ন করলাম, পণ্য ক্রয়ে 10,000 টাকা, তুমি এটা জাবেদা দাখিলা বলো। স্বাভাবিকভাবে আগের যে ক্লাসগুলো আমি নিয়েছি ওই ক্লাস অনুযায়ী তুমি আমাকে বলবে পণ্য ক্রয় 10,000 টাকা, তাহলে পারচেজ ডেবিট মানে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, এটাই তো তুমি আমাকে বলবে। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত বইয়ের ভাষায় যেই নিয়মে জাবেদা দাখিলা তৈরি করে আসছে, এটা মূলত পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বা কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা তৈরি করতেছি। একই জাবেদা যদি আমি তোমাকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বলি তখন কিন্তু আর এটা হবে না। যেমন তুমি আমাকে বললে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, তখন ব্যতিক্রমটা কি ওইটা বোঝানোর জন্য এই আলোচনাটা। ক্রয় সংক্রান্ত যাবতীয় হিসাব মানে ক্রয়ের সাথে কি কি সম্পর্ক, প্রথমে বাংলাতে বলি, যেমন ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, এগুলো ক্রয় সংক্রান্ত হিসাব না। এক কথায় বলতে চাই যে পেরিয়ডিক এবং পারপেচুয়ালের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে যত জায়গায় ক্রয় এবং ক্রয় সংক্রান্ত হিসাব থাকবে ওইখানে পারচেজ, মানে ওইখানে পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ট্রান্সপোর্টেশন ইউনিট বাংলা অর্থ কিন্তু ক্রয় পরিবহন, এগুলোর পরিবর্তে শুধুমাত্র মার্চেন্টাইজ ইনভেন্টরি। আবার বলছি, যত জায়গায় জাবেদা দাখিলায় পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পারচেজ থাকবে, পারচেজ রিটার্ন থাকবে, পারচেজ ডিসকাউন্ট থাকবে, ট্রান্সপোর্টেশন ইন থাকবে, এই সবগুলো জায়গার এগুলার পরিবর্তে শুধুমাত্র মার্চেন্টাইজ ইনভেন্টরি লিখতে হবে, আর কোনো কিছু না। যেমন পারচেজ, পণ্য ক্রয় নগদে ধরে নিলাম, পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, তো এটা হলো পেরিয়ডিক সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এই পারচেজের জায়গায় হয়ে যাবে মার্চেন্টাইজ ইনভেন্টরি, সিম্পল। আরেকটা, পারচেজ ধরে নাও বাকিতে পণ্য ক্রয়, তখন তুমি বলবে পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট। তাহলে ওই যে পারচেজ আছে না, পারচেজের জায়গায় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, মানে পরেরটা ঠিক থাকবে। শুধুমাত্র ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ডিসকাউন্ট, ক্রয় পরিবহন, এগুলার পরিবর্তে মার্চেন্টাইজ ইনভেন্টরি বা মজুদ পণ্য হিসাবটা হয়ে যাবে। আমি পার্থক্যটা বোঝাতে পেরেছি। এখন আজকের অঙ্কটা যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের, তুমি কি আমাকে পারচেজ ডেবিট এটা বলতে পারবে, না কি বলবে? আমাকে বলবে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। এই গেল পার্থক্যটা। এখন আরেকটা পার্থক্য আছে সেলসের জন্য, সেটা হচ্ছে সেলস বা বিক্রয়ের জন্য পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে পণ্য বিক্রয় 10,000 টাকা, এটার জাবেদা দাখিলা আমাকে বলো, তুমি আমাকে সাথে সাথে বলে দিবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এটা দুইটা জাবেদা দাখিলা করতে হয়, কি সেটা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই প্রথম জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এটা ঠিক থাকবে। অতিরিক্ত আরেকটা জাবেদা অ্যাড করতে হয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই গেল এই দুইটার পার্থক্য, আর কোনো কিছু না জানলেও চলবে।
তাহলে তো সহজ হয়ে গেল। আমি কত নম্বরে ছিলাম? 8 নম্বরে ছিলাম, পারচেজ মার্চেন্ডাইজ। তো এটা কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। 10 তারিখে যাও। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম নিনা, টাকা 75,000। এই মুহূর্তে তোমাকে প্রশ্ন করছি, এটার জাবেদা দাখিলা তুমি আমাকে বলো। এখন যদি সবাই ক্যাশ ক্রেডিট করো তাহলে আমি ধরে নিব যে তোমাদের এখন পর্যন্ত বেসিক জানাটা প্রয়োজন আছে, আরও আমার ক্লাসগুলো আবারও দেখার প্রয়োজন আছে। কারণ কোনো কিছুতে যদি নাম লেখা থাকে তখন ধরে নিতে হয় এটা বাকিতে পণ্য ক্রয়। তাহলে অবশ্যই পারচেজ এটা ডেবিট, কিন্তু ওই যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হওয়ার কারণে পারচেজের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়ে যাবে। আর পাওনাদারের সৃষ্টি হয়েছে বাকিতে ক্রয় করলে, আমরা জানি পাওনাদারের সৃষ্টি হয়, তাই অ্যাকাউন্টস পেবল ক্রেডিট এটা ঠিক থাকবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। বড়োর টাকা 90,000 ফ্রম ব্যাংক অ্যান্ড সাইন্ড এ নোট। ব্যাংক থেকে 90,000 টাকা ধার করে নোট পেবলে সাইন করা হয়েছে। ধার করলে তো নগদ ব্যবসায় আসবে, অবশ্যই ক্যাশ ডেবিট আর নোট পেবলটা ক্রেডিট। রিসিভ অ্যাডভার্টাইজিং বিল 4 টাকা 10,000। অ্যাডভার্টাইজিং বিল প্রাপ্তি রিসিভড। এখন চিন্তার বিষয়, আসলে হিসাব বিজ্ঞান মুখস্থের কোনো কিছু না, সব কিছু বোঝার কাছে। তুমি কিন্তু বিল পাইছো, তুমি কিন্তু নগদ টাকা পাও নাই। যে একজন তোমার কাছে টাকা পাবে, সে তোমাকে একটা বিল পাঠিয়ে দিল, তাহলে কি তুমি নগদ পেয়েছো নাকি বিল পাইছো? এই বিল দ্বারা কি বোঝায়? যে বিজ্ঞাপনের টাকা 10,000 টাকা বকেয়া আছে। এখন বিজ্ঞাপনের টাকা যদি বকেয়া থাকে, কোনো ব্যয় যদি বকেয়া থাকে, প্রথমে ব্যয়কে ডেবিট করতে হয়, ব্যয়কে দায় বানিয়ে ক্রেডিট করতে হয়। ব্যয়কে ডেবিট, ব্যয়কে দায় বানিয়ে ক্রেডিট করতে হবে। তো এখানে ব্যয় হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। আর ব্যয়কে দায় বলতে, যেমন ধরো বেতন বকেয়া 10,000, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, ভাড়া বকেয়া 10,000, ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। তো বিজ্ঞাপন যদি বকেয়া থাকে, অবশ্যই ব্যয়টা ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। তবে পাওনাদার পাবে, বিল পেয়েছি, পাওনাদার পাবে, অ্যাকাউন্টস পেবলটা আমরা এখানে ক্রেডিট করব। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000। 75,000 টাকার পণ্য এখানে কি করা হয়েছে? বিক্রি করা হয়েছে। তাহলে 75,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, অবশ্যই ক্যাশ ডেবিট, তারপরে সেলস ক্রেডিট। এখানেই কি শেষ নাকি আরও আছে? ওই যে আগে বলেছিলাম, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই দুইটা জাবেদা দাখিলা, ওই দুইটা জাবেদা দাখিলার প্রয়োজন আছে। আমি অঙ্কের মধ্যে তোমাদেরকে বাকিটা বুঝিয়ে দিচ্ছি। আবার সোল্ড মার্চেন্ডাইজ টু কলি, এখন যেহেতু নাম আছে তার মানে বাকিতে বিক্রয়, আর এখানে যেহেতু ক্যাশ আছে তার মানে নগদে বিক্রয়। রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুন 21, টাকা 5,000। ওই যে 21 তারিখে কলির কাছে মানে দেনাদারের কাছে 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করা হয়েছে। ওই 1 লক্ষ টাকার মধ্য থেকে 5,000 টাকার পণ্য পুনরায় ফেরত পেয়ে গেছে। তো এটা কিভাবে সমাধান একটু পরে দেখাচ্ছি। পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট, টাকা 40,000। তো রিসিভড অন অ্যাকাউন্ট মানে পেমেন্ট রিসিভ মানে পেমেন্ট প্রাপ্তি, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, যে লেনদেনগুলো বাকিতে হয়েছিল তখন তো দেনাদারের সৃষ্টি হয়েছিল, ওই দেনাদারের কাছ থেকে পেমেন্ট রিসিপ্ট, দেনাদারদের কাছ থেকে 40,000 টাকা প্রাপ্তি। এই ক্ষেত্রে নগদ পেয়েছো ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। শেষের একটা কথা দিয়ে সব কিছু ঘুরিয়ে দিছে। প্রফিট 20% অন সেল। প্রফিট হলো বিক্রয়ের 20%। প্রফিট হলো বিক্রয়ের 20%। এইটা বলে সব কিছু একেবারে ঘুরিয়ে দিছে। এখন একটা আলোচনা যদি আমি না করি তাহলে সহজে আসলে তোমরা বিষয়টা বুঝবে না। আর ক্লাসের প্রথমেই বলেছিলাম যে সব কিছু বোঝার জন্য তোমাদের আজকের ক্লাস সম্পূর্ণ দেখতে হবে না টেনে, কারণ আমি অনেক আলোচনা করব। আর আমার অ্যাকাউন্টিং কোর্সে যেই রকম ক্লাসগুলো সাজানো আছে, একজন দুর্বল শিক্ষার্থীও যদি আমার ক্লাসগুলো না টেনে দেখে, যতই দুর্বল হোক না কেন, ব্যাকগ্রাউন্ড সায়েন্সের হোক না কেন, অ্যাকাউন্টিংয়ে ভালো শিক্ষার্থী হতে বাধ্য। শর্ত হলো 1 সেকেন্ডও টানা যাবে না, ক্লাস টানা যাবে না, একেবারে ফুল স্ক্রিন করে সম্পূর্ণ ক্লাস দেখতে হবে। এখন আমি একটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, যে আলোচনাটা আসলে না করলেই নয়, এটা না করলে তোমরা বুঝবে না। বোঝানোর জন্য আমি একটু সময় দিয়ে আলোচনাটা করতেছি। প্রথম নম্বর প্রশ্ন তোমাদের কাছে, যে একটা কারখানায় যখন কোনো প্রোডাক্ট তৈরি করা হয় তখন কি কি প্রয়োজন হয়? তখন এই প্রোডাক্ট তৈরি করার জন্য মেটেরিয়ালের প্রয়োজন আছে। আমি এখানে লিখি মেটেরিয়াল। কাঁচামালের প্রয়োজন আছে। লেবার বা শ্রমিকের প্রয়োজন আছে।
ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিব্যয়ের প্রয়োজন আছে। এখন আমি বলি, মানে যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য মেটেরিয়াল কাঁচামালের প্রয়োজন, লেবার বা শ্রমিকের প্রয়োজন, ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিব্যয়ের প্রয়োজন আছে যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য। আচ্ছা, এখন আমি একটা আলোচনায় যাচ্ছি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের কি জানতে ইচ্ছা করে যে একটা কারখানায় যে প্রোডাক্ট তৈরি করা হয় এটার বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? এটা জানতে ইচ্ছে করে না? তাহলে আজকে জেনে নাও। ক্লাসের বিষয়টা বুঝতে পারলে এটাও জেনে নিলে। একটা কারখানায় প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমে কাঁচামালের প্রয়োজন আছে, তখন কাঁচামালের ব্যয়টা কিভাবে তৈরি করা হয়। এখন যে কোডশিট আমি তোমাকে দেখাচ্ছি, এটা একেবারে যাবতীয় ব্যয়সমূহ যোগ করে সেলস পর্যন্ত বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তারপরে আমার ফাইনাল যে আলোচনাটা এখানে টোটাল কস্ট আর সেলসের উপরে থাকবে। কারণ এটা যদি এখন আমি না বুঝাই তোমরা অঙ্কের সমাধানটা বুঝবে না। তো এটা বোঝানোর জন্য প্রথম দিকের আলোচনাটা করতে হচ্ছে। ওপেনিং র মেটেরিয়াল, যে কাঁচামালে কি তোমার কি পরিমাণ কাঁচামাল বছরের প্রথমে আছে, ধরে নিলাম 5 টাকার। তার সাথে যোগ করা হয় পারচেজ অফ র মেটেরিয়াল, কি পরিমাণ কাঁচামাল তুমি নতুন আরো ক্রয় করছো, ধরে নিলাম 10 টাকার, তাহলে টোটাল হলো 15 টাকা। এখন তুমি বছরের শেষে বা মাসের শেষে দেখলে এন্ডিং র মেটেরিয়াল সমাপনী কাঁচামাল আছে 3 টাকার, তাহলে বছরের প্রথমে ছিল 5 টাকার, আরও 10 টাকার কেনা হচ্ছে, টোটাল 15 টাকাই থাকার কথা, কিন্তু 3 টাকার আছে, তার মানে পরবর্তী 12 টাকা ব্যবহার হয়ে গেছে। এই জন্য ওপেনিংয়ের সাথে প্রারম্ভিক যোগ করা হয়, সমাপনী কাঁচামাল বাদ দিয়ে এখানে র মেটেরিয়াল ইউজড কি পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়েছে ওইটা এখানে বাইর করা হয়। তার মানে এই 12 টাকা এখানে উদাহরণ দিচ্ছে। এটা যে তোমার এখন মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এমন কিছু না, শুধু বোঝানোর জন্য দেখাচ্ছে। তারপরে কি পরিমাণ শ্রমিকের ব্যয় হলো ডিরেক্ট লেবার কস্ট, সেটাও এখানে যোগ করে প্রাইম কস্ট পাওয়া যায়। ফ্যাক্টরি ওভারহেড বলতে যেমন ধরো ফ্যাক্টরিতে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হবে, তারপরে এই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরি যন্ত্রপাতির অপচয়, এই ফ্যাক্টরিতে যাবতীয় ব্যয় এখানে যোগ করা হয়। সেল অফ স্ক্র্যাপ মানে কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ, ওই যে ফ্যাক্টরিতে কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ বেঁচে যায় যেগুলো বিক্রি করা যায়, এই সেল অফ স্ক্র্যাপ ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রয়, তখন এই টাকাগুলো থেকে এই ক্ষুদ্র যন্ত্রাংশগুলো বিক্রয় করে যে টাকাটা পাওয়া যাবে ব্যয় থেকে মাইনাস করে এখানে লিখা হয়, এখানে ব্যয় থেকে মাইনাস করে লেখা হয়। তখন এই যে এখন পর্যন্ত যে ব্যয়টা হলো এটা হলো ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। তারপরে এখানে বিগিনিং ওয়ার্কিং প্রসেস আর এন্ডিং ওয়ার্কিং প্রসেস অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, একটা যোগ আর একটা বিয়োগ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাওয়া যায়। বিগিনিং ফিনিশ কোর্স থেকে এন্ডিং ফিনিশ কোর্স বিয়োগ করে যেটা পাওয়া যায় এটার নাম কস্ট অফ গুডস সোল্ড। এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। তার সাথে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত এসে এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। মানে যে পণ্যটা বিক্রয় করব ওই বিক্রয়কৃত পণ্যের পিছনে আমার কি পরিমাণ ব্যয় হয়েছে এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। দেখা গেল আমার কাঁচামালের ব্যয় হয়েছে, আমার লেবারের ব্যয় হয়েছে, আমার এই কারখানা পরিব্যয়ের ব্যয় হয়েছে, এই ব্যয়সমূহ আমি এখন পর্যন্ত যোগ করে যেটা পেয়েছি এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। উদাহরণস্বরূপ বিক্রিত পণ্যের ব্যয় 80 টাকা, আর পণ্যটা আমি বিক্রি করলাম 100 টাকা, 100 টাকায় বিক্রি করছি, 80 টাকা আমার ব্যয় হয়েছে, তো এখানে মোট মুনাফা 20 টাকা। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু মোট মুনাফা আছে কিন্তু নিট মুনাফা বাইর করা হয় নাই, তো কি করা হবে যে এইটা থেকে, এটা তো মানে বিক্রয়কৃত টাকা থেকে, এখন কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আরও তো অনেক ব্যয় আছে, যে এই ব্যয়গুলো ছাড়া অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেমন ধরো পণ্য বিক্রয়ের জন্য আমার বিজ্ঞাপনের প্রয়োজন আছে, পণ্য বিক্রয়ের জন্য আমার এই কর্মী রাখতে হবে, তাদের বেতন দিতে হবে, স্যালারি দিতে হবে, আরও বিভিন্ন অনাদায়ী পাওনা, বিভিন্ন ব্যয় থাকতে পারে। এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সময় ধরে নিলাম এখানে আমরা যোগ করলে এখন পর্যন্ত আমরা টোটাল কোস্ট পেয়ে গেলাম। একটা প্রোডাক্টের পিছনে ধরে নিলাম আমার ব্যয় হয় 10 টাকা একটা প্রোডাক্টের পিছনে, তো এগুলো তো আমি উৎপাদন করলাম, আমার যা কিছু ব্যয় হলো যাবতীয় ব্যয় যোগ করে ধরে নিলাম আমার 10 টাকা হয়েছে। কিন্তু এখন বিক্রি করার জন্য তো আমাকে প্রফিট যোগ করতে হবে, প্রফিট যোগ করতে হবে না? তো প্রফিট ধরে নিলাম আমি এই প্রতি প্রোডাক্টে 2 টাকা করে ইনকাম করব। এখন আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? 12 টাকায় বিক্রি করতে হবে। তার মানে টোটাল কস্ট যেটা এই 10 টাকা হয়েছে তার সাথে প্রফিট যোগ হলো আরও 2 টাকা, তখন সেলস হয়ে যাবে এটার 12 টাকা। এখন কেন আমি এতক্ষণ যাবত এই আলোচনাটা করলাম, কারণটা কি? কারণটা এখন বোঝাতে চাই। আজকের অঙ্কটার মধ্যে বলা হয়েছে যে প্রফিট বিক্রয়ের 20% অঙ্কটার মধ্যে বলা হয়েছে, ওইটা বোঝানোর জন্যই আসলে এত কিছু আলোচনা করার প্রয়োজন হলো।
আজকে আমি যেটা বুঝালাম এটা কিন্তু একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত, আমি কিন্তু ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের এগুলা বুঝিয়ে দিয়েছি বিভিন্ন চ্যাপ্টারে। তো তোমাদের প্রয়োজনে এটা বুঝিয়ে দিলাম। প্রোডাক্টের পিছনে তোমাদের যে পরিমাণ ব্যয় হলো, এখন তুমি তো এটার সাথে প্রফিট যোগ করবে। প্রফিট ছাড়া তো তুমি বিক্রি করবে না, আয় ছাড়া বিক্রি করবে। তো টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে তুমি যেটা পাবে এটা হলো সেলস, বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে কি আমি লিখতে পারি না যে সেলস ইকুয়াল টু টোটাল কস্ট প্লাস প্রফিট? সংক্ষেপে লিখে দিলাম এস ইকুয়াল টু টি প্লাস পি, সেলস ইকুয়াল টু টোটাল কস্ট প্লাস প্রফিট। ওকে, এখন যেটা বোঝাতে চাই, এই যে সেলস, এটা যদি হয় 100% টাকা, মানে সেলসের যে টাকাটা আছে ওইটাই 100% টাকা। সেলসের যে টাকা যদি এখানে আমি 10,000 টাকাও পাই, যদি এখানে আমি 10 লক্ষ টাকাও পাই, এটা কিন্তু কি 100% টাকা। এবং বলা হলো এখানে তোমাকে যে প্রফিট সেলসের 20% টাকা, প্রফিট হলো সেলসের 20%। তখন তোমার কাছে আমার প্রশ্ন, তাহলে টোটাল কোস্ট যেটা, এটা কত পার্সেন্ট হবে সেলসের? অবশ্যই 80%, কারণ 80% আর 20% যোগ করেই না 100% হবে। টোটাল কোস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস। তো এই যে সেলসের পুরো টাকাটা 100% সেলসের টাকাটা পাওয়ার জন্য প্রফিট যদি 20% হয়, তাহলে টোটাল কোস্ট কত হবে? 80% হবে। টোটাল কোস্ট এখানে হয়ে যাবে 80% টাকা। আজকের অঙ্কটার মধ্যে যেটা বলা হয়েছে, বাকিটা আমি অঙ্কের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে প্রফিট 20% অন সেল, প্রফিট হলো সেলসের 20%। এখন আমি এখানে একটা উদাহরণ দিই। ধরে নিলাম আমার সেলস হলো 100 টাকা। 100 টাকা, এটা কত পার্সেন্ট? এটা 100%, এটা সম্পূর্ণ টাকা। প্রফিট যদি সেলসের 20% হয়, তাহলে 100 এর 20% কত টাকা? 20 টাকা। তাহলে 20 টাকা এটা কত পার্সেন্ট? 20%। এখন 100 এর মধ্যে প্রফিট যদি এখানে 20 টাকা থাকে, তাহলে টোটাল ব্যয় পর্যন্ত এখানে কত টাকা? 80 টাকা। এটা কত পার্সেন্ট? 80%। এখন তুমি 80 আর 20 যোগ করো, 100 টাকা পাবে। তার মানে 100 টাকার প্রফিট, যেহেতু সেলসের উপরের প্রফিট 20% বাইর করা হয়, তাহলে 100 টাকার মধ্যে 20% হবে 20 টাকা। অর্থাৎ আমরা সেলসের 20% যদি বাইর করি, তখন এটা আমরা প্রফিট পেয়ে যাব। আর এই 20% বাইর করার পর অবশিষ্ট 100 এর মধ্যে অবশিষ্ট যে টাকা, যেমন 100 থেকে 20 বাদ দিলে অবশিষ্ট যে টাকা, এটা হচ্ছে আমাদের ব্যয়। অথবা আমাদের এখানে তো আলাদাভাবে কোনো ব্যয় নেই, ওই যে ইনভেন্টরির যে ব্যয় ওইটাই নিতে হবে। এখানে বলা হয়েছে যে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 65,000, পণ্য ক্রয় করা হয়েছে 65,000 টাকা। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমি তোমাকে দুইভাবে উদাহরণ দিই। এতক্ষণ তো একভাবে উদাহরণ দিলাম, আরেকভাবে উদাহরণ দিই। যেমন ধরো, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি প্রথমে কোনো কিছু বিক্রি করতে চায়, প্রথমে ক্রয় করে আনতে হবে। যেমন ধরো একটা প্রোডাক্ট ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করতে চায়, আগে এটা ক্রয় করে আনতে হবে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা প্রোডাক্ট ক্রয় করে আনলো 80 টাকা দিয়ে। গাড়ি ভাড়া সব ব্যয় মিলিয়ে, গাড়ি ভাড়া বা শ্রমিকের ব্যয় মজুরি মিলিয়ে আরও 5 টাকা গেল, তাহলে টোটাল গেল এখানে 85 টাকা। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন যদি গাড়ি ভাড়া না দেওয়া হয়, শুধুমাত্র যে পণ্য ক্রয় করা হয়েছে বা প্রোডাক্ট ক্রয় করা হয়েছে, তো এটাও বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানে আলাদা করে কোনো গাড়ি ভাড়া কোনো কিছু দেওয়া নেই, তো না থাকলে নেই। যে 80 টাকা আছে এটাই আমি ধরে নিব ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বা মার্চেন্ডাইজ ইনভেন্টরির যে ব্যয়টা। এখন যদি আমি এটা বিক্রি করি 100 টাকা দিয়ে, তখন আমার এখানে ইনকামটা কত আসে? 15 টাকা করে। আমি শুধু এতটুকু বলতে চাই, যেহেতু বলা হয়েছে যে বিক্রয়ের 20% প্রফিট, 100 টাকার 100% 100 টাকা, তো 100 টাকার 20% 20 টাকা। 100 থেকে 20 বাদ দিলে অবশিষ্ট যে টাকা থাকবে, এটা কি এই অঙ্কটার জন্য এই টাকাটা কি হবে? মজুত পণ্যের ব্যয়। যে আমার কি পরিমাণ ব্যয় হয়েছে, বিক্রয় করার আগ পর্যন্ত কি পরিমাণ ব্যয় হয়েছে। আবার বলছি, কোনো পণ্য বিক্রি করতে গেলে আগে ক্রয় করতে হবে। যে পণ্যটা আমি ক্রয় করতে গিয়ে ব্যয় হয়েছে 80 টাকা, আমি বিক্রি করছি 100 টাকা, এই ক্ষেত্রে আমার 20 টাকা লাভ। আর বিক্রি করার আগ পর্যন্ত ওই পণ্যের পিছনে আমার যে ব্যয়, ওইটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। তো যাই হোক, অনেক আলোচনা করে ফেলেছি, এখন আমি মূল আলোচনায় যাচ্ছি।
দি ওনার রানু সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট, 2,50,000 টাকায় বিক্রি করে 2 লক্ষ টাকা মূলধন হিসাবে নিয়ে আসছেন। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে। তারপর এখানে কি পরিমাণ সম্পদ হবে এটা বাহির করার জন্য আমার আগের ক্লাসটাই যথেষ্ট। এর আগে আমি একটা ক্লাস নিয়েছি অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে, ওই ক্লাসটা দেখে নিও। এই অঙ্কটার মধ্যে এই আলোচনাটা আমি আর এখন করলাম না। অঙ্কটার মধ্যে সম্পদ আছে ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড রেন্ট, অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, ক্যাপিটাল, রিমার্কস। তো এখানে কি কি বসে? এখানে আয়টা বসে প্রথমত মূলধন, মূলধনটা প্লাসের হয়ে বসে, আয়টা প্লাসের হয়ে বসে, ব্যয়টা মাইনাসের হয়ে বসে, উত্তোলনটা মাইনাসের হয়ে বসে। তো এটা নিয়ে আলোচনা করলাম না, আগের ক্লাসে আলোচনা করেছি। এই চারটা উপাদান কিন্তু এই ক্যাপিটালের মধ্যে বসে। এইদিকে যাবতীয় সম্পদ, এইদিকে দায়, আর মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এটা এখানে বসে। প্রথম যেটা ছিল মূলধন বাবু 2 লক্ষ টাকা নিয়ে আসছেন, এটা জাবেদা দাখিলা হলো ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এই যে ক্যাশের গড়, এটা হচ্ছে সমানের গড়, ঠিক আছে? ক্যাশের গড়ে 2 লক্ষ, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, এটা ইনভেস্টমেন্টের ছিল। তো মূলধন এটা এমনিতে এখানে প্লাসের হয়ে বসবে, আর ক্যাশের টাকা এখানে আমি আগের ক্লাসে আরেকটা কথা বলেছিলাম, ওইগুলো আমি আর এই ক্লাসে বলছি না। সেটা হলো সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায় প্লাসের, সম্পদ এবং দায় যদি হ্রাস পায় তখন এখানে মাইনাসের করে টাকা বসাতে হবে। ব্যালেন্সটা নামিয়ে নাও, তখন এখানে আগের 2 লক্ষ নামলো, এখানেও আগের 2 লক্ষ টাকা নামলো। এখন আমি 5 তারিখে যাচ্ছি। পেইড হাউস রেন্ট ফর 2 মান্থ টাকা 20,000, 2 মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে 20,000 টাকা দিয়ে। তো এই ক্ষেত্রে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, প্রিপেইড রেন্ট ডেবিট। তো প্রিপেইড রেন্ট অগ্রিম পরে যদি ব্যয় জাতীয় শব্দ থাকে তাহলে সেটা সম্পদের মধ্যে পড়ে। আমি আগের ক্লাসগুলোতে তোমাদেরকে অবশ্যই বলেছি। এই যে দেখো 5 তারিখ প্রিপেইড রেন্ট নামে এখানে একটা সম্পদের ঘর আগে থেকে অ্যাড করা আছে। আমরা আগে হিসাব করে নিব সম্পদ কতটা, দায় কতটা। এটা নিয়মটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, আজকের ক্লাসে আলোচনা করলে ক্লাসটা আরও লম্বা হয়ে যাবে। তো প্রিপেইড রেন্টের ঘরে আর এই ক্যাশের ঘরে আগে টাকাটা বসাও। প্রিপেইড রেন্ট বা অগ্রিম বীমার পরিমাণ, এটার কিন্তু সম্পদ বৃদ্ধি পাইছে তাই প্লাসের টাকা। আর সরি, অগ্রিম ভাড়া, এটা অগ্রিম ভাড়া দেওয়ার পরে নগদ যেহেতু চলে গেছে সেই ক্ষেত্রে এটা সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য মাইনাসের টাকা। তাহলে ব্যালেন্সে কি হবে? এটা ব্যালেন্সে পরিবর্তনটা কীরকম? 2 লক্ষ প্লাসের 20,000 মাইনাসের, তাহলে প্লাসের 1,80,000, প্লাসের 20, আগের প্লাসের 2 লক্ষ আমি নামিয়ে নিব। ক্লিয়ার? এখন যাচ্ছি আমি 8 তারিখে। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ক্যাশ টাকা, ফর ক্যাশ হবে, এটা ফ্রম না, এটা মিসটাইপিং আছে। 65,000 টাকা দিয়ে পণ্য ক্রয়। তো এটা জার্নালটা কি বলতো? 65,000 টাকা দিয়ে পণ্য ক্রয়। তখন এই ইনভেন্টরি নামে আরেকটা সম্পদ এখানে এড করতে হবে। এমনিতে যদি বলতাম যে এটার জাবেদা দাখিলা কি বলো, তখন তুমি বলতে এটা পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু এইখানে এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অঙ্কটা হওয়ার কারণে ওই পারচেজার বলতে পারবে না, তখন ইনভেন্টরি এই ডেবিট আর ক্যাশ ক্রেডিট বলতে হবে। এই 65,000, এই যে ইনভেন্টরির করে 65,000, ক্যাশের করে 65। মজুত পণ্য বা সম্পদ ক্রয় করার কারণে, মজুত পণ্য কিন্তু সম্পদটা বৃদ্ধি পাইছে, আর নগদ দিয়ে ক্রয় করার কারণে নগদটা কিন্তু হ্রাস পাইছে, এই জন্য এটা ব্র্যাকেটের। যদি যোগ করেন এই ব্যালেন্স 80 থেকে এখানে 65 মাইনাসের 1,80,000 থেকে 65,000 বিক করলে 1,15,000। এই 65,000 নামিয়ে নিব, 20,000 নামিয়ে নিব, আগের 2 লক্ষ নামিয়ে নিব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু ভালো করে দেখো। ক্লাস বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে দিও। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম নিনা, নিনার কাছ থেকে পণ্য ক্রয় 75,000 টাকা। তো এখন তো আর এই আমরা ধরে নিলাম এটা বাকিতে নগদ যায় না, অ্যাকাউন্ট পেবলের সৃষ্টি হয়েছে। তো অ্যাকাউন্ট পেবল, এই যে গড় আছে অ্যাকাউন্ট পেবল, এবং এই যে ইনভেন্টরির গড়, পারচেজের পরিবর্তে ইনভেন্টরি ডেবিট 75,000, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 75,000। বাকিতে ক্রয় করার কারণে দায়টাও বৃদ্ধি পেয়েছে, তো এই জন্য এটা প্লাসের টাকা। তারপরে এখানে তো মজুত পণ্য বৃদ্ধি পাইছে, এটা প্লাসের টাকা। আগের ব্যালেন্সগুলো নামিয়ে নাও। এখানে 1,15,000, 65 আর 75 যোগ করলে 1,40,000, 20,000, নতুন 75,000, আগের 2 লক্ষ টাকা নামিয়ে নাও। প্রত্যেকটা গড়ে ব্যালেন্সটা তোমাদেরকে নামিয়ে নিতে হবে।
বড়োর টাকা 90,000 ফ্রম ব্যাংক অ্যান্ড সাইন্ড এ নোট। নোট পেবলের মাধ্যমে ব্যাংক থেকে 90,000 ধার করা হয়েছে, ঋণ নেওয়া হয়েছে। ক্যাশ ডেবিট, নোট পেবল ক্রেডিট। জাবেদা দাখিল আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আশা করি সবাই জানো। তাহলে 15 তারিখ ক্যাশ ডেবিট, ক্যাশটা কিন্তু বৃদ্ধি পাইছে, প্লাসের টাকা যোগ করে দাও 2 লক্ষ বাস। আর ওই যে নোট পেবল, নোট পেবল করে 90,000, ক্যাশ ডেবিট, নোট পেবল ক্রেডিট। তো যেহেতু ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে নোট পেবলের মাধ্যমে, তো এই দায়টা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে, এই জন্য প্লাসের টাকা। তো আগের ব্যালেন্সটা 1,40,000, এখানে 20, এখানে 75, এখানে 90, এখানে 2 লক্ষ। ব্যালেন্সগুলো আমরা নামিয়ে নিলাম। 17 তারিখে যাচ্ছি। রিসিভ অ্যাডভার্টাইজিং বিল 4 টাকা 10,000, একটা বিজ্ঞাপনের বিল 10,000 টাকার প্রাপ্তি। তো এই ক্ষেত্রে ব্যয় ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ব্যাখ্যা আমি একটু আগেই করেছিলাম। 17 তারিখ এই যে অ্যাকাউন্টস পেবলের করে 10,000 আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে। তো ব্যয়টা আবার এই ক্যাপিটালের করে মাইনাসের করে বসাতে হয়। এটার জন্য আগের ক্লাস খুব ভালো করে দেখতে হবে। তো মাইনাসের করে বসানো হলো। এখন এই ব্যালেন্সগুলো নামিয়ে নাও। ব্যালেন্সে আগের 2,05,000, 1,40,000, 20,000, 75-এর 10, 85,000 দুইটাই প্লাসের, 90,000। 2 লক্ষ থেকে 10,000 বাদ দিলে 1,90,000 টাকা। এতটুকু ক্লিয়ার? তারপরে আমি যাচ্ছি 19 তারিখে। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, পণ্য বিক্রয় 75,000 টাকা। এই ক্ষেত্রে মজুত পণ্যের হিসাবটা রাখতে হয়। তো বিবরণী চোখে যে কাজটা করতে হয়, এটা জাবেদা দাখিলে অবশ্যই ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তারপর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমার কথা হলো যে পণ্য বিক্রয় করা হয়েছে কত টাকা, এখানে 75,000 টাকা। এই 75,000 টাকার মধ্যে 75,000 টাকার মধ্যে প্রফিট যুক্ত আছে। এটা তো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের মধ্যে প্রফিট যুক্ত আছে কত পার্সেন্ট? 20%। এই 75,000 টাকার মধ্যে প্রফিট যুক্ত আছে 20%। এই প্রফিটটা, যত পার্সেন্ট প্রফিট, এটা শুধুমাত্র বসবে কোথায়? সরাসরি ক্যাপিটালের গড়ে আয় হিসাবে বসবে। এই প্রফিটটা 75,000-এর 20%। তারপর এই 75,000 থেকে প্রফিট বাদ দিয়ে বাকি টাকাটা মার্চেন্ডাইজ ইনভেন্টরির গড়ে, আর নগদ যে 75,000 পাইছো এটা ক্যাশের গড়ে। আমি অঙ্কের মধ্যে বোঝাই। 19 তারিখ নগদে বিক্রয় 75,000 টাকা, ক্যাশ পাইছো, ক্যাশ ডেবিট 75,000। 75,000-এর 20% 15,000 টাকা, এটা আয়। কারণ এখানে বিক্রয় মূল্যের মধ্যে 20% আয় অবশ্যই অন্তর্ভুক্ত, প্রফিট অন সেলস। তো এই 75,000-এর 20% 15,000। কিন্তু তুমি যে 15,000 টাকা আয় করেছো কত টাকার মজুত পণ্য বিক্রি করে? 60,000 টাকার মজুত পণ্য বিক্রি করে। কিভাবে? 60,000-এর সাথে 20% প্রফিট যুক্ত করা হয়েছে 15,000, তারপরেই না বিক্রয় করছো কত টাকা? 75,000, তাই না? এখন এই 75,000 থেকে 75,000 ক্যাশ পাইছো, অবশ্যই ক্যাশের করে 75,000। আয় হয়েছে 15,000, সেটা আয়ের গড়ে প্লাস করে দাও, কারণ আয়টা প্লাসের করে বসাতে হয়। কিন্তু যেই পরিমাণ মজুত পণ্য তোমার এখন চলে গেছে বিক্রয়ের কারণে, সেটা তো মজুত পণ্য থেকে বাদ দিতে হবে। তো এই হিসাবটা সঠিক রাখার জন্য আয়টা আয়ের গড়ে নেওয়া হয়েছে। আর 60,000 টাকা, 75 থেকে আয় 15 বাদ দিয়ে 60,000 টাকা আমরা সরাসরি ইনভেন্টরি এর গড়ে মাইনাস করে দিলাম, কারণ বিক্রয় করে দিছি, মজুত পণ্য কমে গেছে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মূলত মজুত পণ্যের হিসাবটা রাখা হয়। বিক্রয় করে দিছি, নগদ চলে গেছে, সরি, বিক্রয় করে দিছি, মজুত পণ্য চলে গেছে। এখন এই প্লাসের দুইটা ব্যালেন্স 2,80,000, 1,40,000 থেকে 60 বাদ দিলে 80,000 টাকা মজুত পণ্য এখনও বাকি আছে। এখানে 20,000 আগের, আগের 85, আগের 90, 1,90,000 আর 15 যোগ করলে 2,15,000। তারপর আমি যাচ্ছি 21 তারিখে। সোল মার্চেন্ডাইজ টু কলি, টাকা 1,00,000। কলির কাছে পণ্য বিক্রয়, তো এটা তো নাম আছে, তার মানে বাকিতে। কলির কাছে পণ্য বিক্রয় করা হয়েছে 1,00,000 টাকা দিয়ে, নাম আছে বাকিতে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল এটা 1,00,000 টাকা, ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল। কিন্তু যেই পরিমাণ বিক্রয় করা হয়েছে এখানে 20% প্রফিট আছে। 1,00,000 এর 20% কত টাকা? 20% 1,00,000 এর 20,000 টাকা।
এই প্রফিটটা সরাসরি এই ক্যাপিটালের ঘরে চলে যাবে, আয় হিসেবে বসবে। অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 1 লক্ষ, কারণ এটা বাকিতে। আর পরবর্তী 80,000 টাকা, কী পরিমাণ মজুত পণ্য অলরেডি চলে গেছে 80,000 টাকা। কীভাবে? 80,000 টাকার সাথে 20% প্রফিট যোগ করে 1 লক্ষ টাকায় বিক্রি। 80,000 টাকার মজুত পণ্য চলে গেছে না? দেখো অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 1 লক্ষ, প্রফিট এখানে 20%, 20,000 আয়ের টাকা, যেহেতু আয়ের টাকা যোগ হয়ে যাবে। কিন্তু মজুত পণ্য যে 1 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে, মজুত পণ্য ছিল মূলত 80,000 টাকার। 80,000 টাকার সাথে 20% প্রফিট যুক্ত করে তারপরে 1 লক্ষ টাকায় বিক্রি। তার মানে এখন 80,000 টাকার মজুত পণ্য হ্রাস পেয়ে যাচ্ছে, এই জন্য এখানে ব্র্যাকেট বা মাইনাসের টাকা। অবশেষে ব্যালেন্স থাকবে আগের 2,80,000, এখানে আর কোনো টাকাই থাকবে না, শূন্য। এখানে আগের 1 লক্ষ, এখানে আগের কত টাকা, 20,000, এখানে 85, এখানে 90, 2 লক্ষ 5 আর 20, 2,25,000 টাকা। রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুন 21, এই যে জুনের 21 তারিখে 1 লক্ষ টাকার মার্চেন্ডাইজ বিক্রয় করা হয়েছে, তার মধ্য থেকে 5,000 টাকার ফেরত পেয়ে গেছি। 1 লক্ষ টাকার মধ্য থেকে 5,000 টাকার যদি ফেরত পেয়ে যায়, এটা থেকেও তো প্রফিটটা এখন আলাদা করতে হবে। তো বিক্রয় করার পরে যেটা ফেরত পেয়ে গেছে, 5,000-এর 20% কত টাকা? 5,000-এর 20% 1,000 টাকা হবে। এই 1,000 টাকা, এই টাকাটা কিন্তু অলরেডি আয়ের মধ্যে যুক্ত ছিল, এখন বিক করতে হবে। তো 1,000 টাকা যদি প্রফিট 5,000-এ যুক্ত থাকে, বাকি টাকাটা কিসের টাকা? বাকি 4,000 টাকা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরির টাকা। বিক্রি করেছিলাম, ফেরত পেয়ে গেছি, এখন যোগ করে দিব মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরে। আমি আবার বোঝাচ্ছি অঙ্কের মধ্যে। 24 তারিখ, লক্ষ্য করো, দেনাদারের কাছে ছিল 1 লক্ষ টাকা, দেনাদার 5,000 টাকা মার্চেন্ডাইজ ফেরত পেয়ে দিছে, তাহলে দেনাদার 5,000 টাকা হ্রাস পেয়ে গেল। কিন্তু যে 5,000 টাকা মার্চেন্ডাইজ আমাকে ফেরত দিয়েছে, ওই 5,000-এর মধ্যে 20% প্রফিট যুক্ত আছে। আমি আগের আয়গুলা থেকে এটা মাইনাস করে দিলাম। 5,000-এর মধ্যে 1,000 যদি প্রফিট থাকে, তাহলে পরবর্তী 4,000 মজুত পণ্য সরাসরি হিসাবের মধ্যে আবারও যুক্ত করে দিলাম। বিক্রয় করেছিলাম কিন্তু ফেরত পেয়ে গেছি, তাহলে তো এটা যোগ হবে মজুত পণ্যের সাথে। মানে আমার ব্যবসাটা আমার ধরে নিলাম, আমার ব্যবসায় এখন 4,000 টাকার মজুদ আছে। তো যেহেতু এগুলোর আয় আগের হিসেবে অন্তর্ভুক্ত আছে, বিক করতে হবে, এই জন্য এটা এখানে বিক করা হয়েছে। তাহলে ব্যালেন্সে 2,80,000, আর এখানে 4, 1 লক্ষ থেকে 5 বাদ দিলে 95, এখানে 20, এখানে 85, এখানে 90, 2,25,000 থেকে 1,000 বাদ দিলে 2,24,000। পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট টাকা 40,000, দেনাদারের কাছ থেকে 40,000 প্রাপ্তি, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশের ঘরে, এই যে ক্যাশের ঘরে 40,000, আর অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে এখন নগদ পেয়েছি, সম্পদ বৃদ্ধি পেয়েছে। দেনাদারের কাছে ছিল 95,000, দেনাদার 40,000 টাকা যদি দেয়, তাহলে এখন পাবো 45,000। তার মানে দেনাদারটাও হ্রাস পেয়েছে। 2,80,000 এবং 40 যোগ করলে ব্যালেন্স 3,20,000, 4,000, 95 থেকে 40,000 বিক করলে 55,000, এখানে 20, এখানে 85, এখানে 90, এখানে 2,24,000। শেষ তো আমাদের লেনদেনগুলো। আর কি কোনো কিছু বাকি আছে? হ্যাঁ, আরেকটা বাকি আছে। পেইড হাউস রেন্ট ফর 2 মান্থ টাকা 20,000। ওই যে 2 মাসের ভাড়া 5 তারিখে দিয়েছিলেন, তো এটা তো চলতি মাসেরও দিয়েছেন 5 তারিখে, এখন তো মাসটা শেষ। তো কী হবে? এই 20,000-এর মধ্য থেকে 2 মাসের তো 20,000, 1 মাসের 10,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ প্রিপেইড রেন্টের পরিমাণ কমে যাবে, আর এটা ভাড়া ব্যয় হয়ে যাবে। তো কিভাবে? 30 তারিখ, এই যে প্রিপেইড রেন্টের করে, এই যে প্রিপেইড রেন্টের করে এটার পরিমাণ কমে যাবে। এটা যাবে তো হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট। রেন্ট এক্সপেন্স তো এটা ব্যয়, সরাসরি ব্র্যাকেট মাইনাসের টাকা। আর প্রিপেইড অগ্রিম ভাড়ার পরিমাণটাও কিন্তু কমে গেল, ছিল 20,000, এখন 10,000 কমে গেছে। সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ব্র্যাকেট বা মাইনাসের টাকা। এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে ব্যালেন্সে 3,20,000, 4,000, 55,000, 20 থেকে 10 বাদ দিলে 10, এখানে 85, এখানে 90, 2,24,000 থেকে 10,000 বাদ দিলে 2,14,000। তো অনেক ইম্পর্ট্যান্ট আলোচনা ছিল, এখন আরও প্রশ্ন বাকি আছে। এই যে ব্যালেন্সটা আছে, এই সমান, এটা হলো সমানের বাম দিকের টাকাগুলো যোগ করলে 3,89,000। এটা হলো সমানের ডান দিকে এই যে টাকাগুলো আছে, এই টাকাসমূহ যোগ করলে 3,89,000, উভয় দিক সমান হয়ে যাবে। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তারপরে প্রমাণ করার জন্য ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড রেন্ট
এই প্রত্যেকটা টাকা এখন আলাদা যোগ করব। তারপরে অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, ক্যাপিটাল, এই প্রত্যেকটা টাকা এখন আলাদাভাবে যোগ করব। কিভাবে দেখো? প্রুফ অ্যাকাউন্টিং ইকুয়েশন উই নো অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো অ্যাসেটসে ক্যাশ আছে, ইনভেন্টরি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড এন্ড 4টা পিএসসি। টাকাগুলো আমরা এখান থেকে মানে এই টাকাগুলা এখান থেকে যোগ করলে 3,89,000 হবে। এখানে অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, ক্যাপিটাল 3টা পিএসসি যোগ করলে 3,89,000 হবে প্রুফড। তো যাই হোক, আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে। তো এটার মাধ্যমে মনে করো তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের পূর্ণতা পেল। এখন 10 মার্কসের যে অঙ্কই পরীক্ষায় আসুক না কেন ওইটা তোমরা পারবে ইনশাল্লাহ।